হ্যাঁ, আমরা গতদিন সঞ্চার পথটা শুরু করছিলাম। তো সঞ্চার পথে আমরা মোটামুটি আইডিয়া পাইছি। অঙ্ক করার সময় আমাদের এই যে ভয়েস চলে গেছিলো, মানে চার্জ শেষ হয়ে গেছিলো, এই জন্য আমরা ক্লাস ওইভাবে কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমরা ওইটুকু শেষ করে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে পার হব। ওইখান থেকেই মূলত আপনাদের দেখা গেছে যে ডুয়েট অ্যাডমিশন, সরলরেখা, বৃত্ত, কণিক, এগুলো থেকেই ম্যাক্সিমাম টাইমস আসে আপনার ম্যাথ আসে। তো আমরা আসলে ওগুলো ভালো করে করতে হবে। আর এখন যতটুকু বেসিক দেখলাম, এবং আজকেও সরলরেখার বেসিক শুধু সূত্র এবং বেসিক কথাবার্তা দেখব। সামনের 2 ক্লাসে সরলরেখার মোটামুটি অঙ্কগুলো শেষ করে ফেলবো, 2 ক্লাস বা 3 ক্লাসে। আমাদের ক্লাসে কে কে রয়ে গেছে দেখি। সবাই তো মোটামুটি রাশিদুল ভাই আছে, তারপরে বাহারুল ভাই আছে, রাফা আছে, তারপরে আনিকা আছে, শুভ আছে, নাইম ভাই আছে। ও নাইম ইসলাম ভাই কিন্তু আপনাদেরও বড় ভাই, উনি নিজেও এই খুবই সুন্দর ক্লাস নেয়। কনগ্রাচুলেশন নাইম ভাই। এরপরে মির্জা, রিমি, ছোট বোন রাতুল ভাই আছে। ভাই আমার শরীর আলহামদুলিল্লাহ ভালো। এখন সিজনাল জ্বর সর্দি, তো গলাটা একটু সমস্যা, আর একটু করে জ্বর ছিল, ওইটা ব্যাপার না। আপনাদের অনেক দিন ক্লাস মিস করছি। নোভা আফরুজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করব। তো সঞ্চারপদের আইডিয়া সবার কাছে আছে। তো আমি বলছিলাম যে সঞ্চারপদে আসলে ওইরকম কোনো সূত্র বা তেমন কিছু নাই। শুধু এখানে ম্যাক্সিমাম সময় 2টা টপিক, একটা হলো সঞ্চারপদের সমীকরণ নির্ণয় করতে বলে, আবার আরেকটা সময় আরেকটা বিষয় আছে, ওইটা একটু পরে বলবো আমি। তো সঞ্চারপদের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা দুনিয়াতে যে কোনো সমীকরণ নির্ণয় করি না কেন, একটা সমীকরণ মানেই হলো কিছু ইকুয়াল টু কিছু। এগুলো হলো শর্তের সমন্বয়। এক একটা শর্ত হলে আমরা এক একটা সমীকরণ বানাইতে পারি। তো ম্যাক্সিমাম সময় আমার কাছে চাওয়া হয় সঞ্চারপদের সমীকরণ। তো সঞ্চারপদের সমীকরণ যে আমি নির্ণয় করব, আমাকে জাস্ট খালি দেখতে হবে যে আমার পুরো অঙ্কের ভেতরে আছে কিনা, একটা শর্ত আছে কিনা। যদি খালি কোনো শর্ত বা কন্ডিশন দেওয়া থাকে, তাহলেই আমি সঞ্চারপদের সমীকরণ বের করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। আসেন করি। এখানে কি বলতেছে, এ বি দুইটি স্থির বিন্দু এবং পি একটি চলমান বিন্দু। বলছে এ বি দুইটা স্থির বিন্দু এবং পি একটি চলমান বিন্দু। তাহলে আমরা এইটুকুর কাজই একটু করে নিই, যেহেতু সঞ্চারপদের অঙ্ক একটু বুঝেই করি। এই বিন্দুগুলো নিয়ে কাজ করার জন্য আমি প্রথমে কোঅর্ডিনেট নিই। এটা হলো আমার এক্স অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ। আমাকে বলতেছে এই বিন্দু কত, 0, 4। তার মানে এক্স এর মান কত, 0, মানে এক্স এর কোনো দিকে যাবে না। আর ওয়াই এর মান কত, 4। আমি ভাবলাম এই জায়গায় বিন্দু, তাহলে আমি স্থানাঙ্কটা দিলাম কত, 0 আর 4। বি বিন্দু আমাকে বলতেছে 0, 6। তাহলে বি বিন্দুটা কোথায়, 0 যেহেতু, সুতরাং ওয়াই এর উপরেই। 6 যেহেতু এখানে 4, তাহলে 6 আর একটু উপরে যাবে। আমি এভাবে লিখে নিই, বি বিন্দু কত, 0, 6। এখন বলতেছে পি একটি চলমান বিন্দু। এই জায়গাটাই কিন্তু ব্যাপার স্যাপার। চলমান বিন্দু মানে কি, চলমান বিন্দু মানে হলো ওই যে এক্স ওয়াই বলছিলাম, ওইটা যারা মিস করছেন তারা কিন্তু এই ক্লাস বুঝবেন না। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিয়েছিলাম যে সঞ্চারপথ কি, সঞ্চারপথটা আসলে কি। এটা যারা মিস করছেন বা যাদের মনে নেই, তারা আগের ভিডিওটা দেখবেন। তাছাড়া এই ক্লাসটা খুব একটা এই সঞ্চারপথ পর্যন্ত খুব একটা বুঝবেন না। সরলরেখা থেকে আবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাকে বললো পি একটি চলমান বিন্দু, আর পি চলমান বিন্দু মানেই হলো আমরা জানি চলমান বিন্দু আমাদের কি, এক্স আর ওয়াই। বলছে পি একটি চলমান বিন্দু, পি বিন্দুতে সর্বদা এবি সরল রেখা সমকোণ উৎপন্ন করে। বলছে পি বিন্দুতে এই যে এবি রেখাটা, এটা প্রয়োজনে আমি একটু অন্য কালার দিয়ে আপনাদেরকে দেখাই দিই। এই যে এবি যে রেখাটা, এই এবি রেখাটা পি বিন্দুর সাথে সমকোণ তৈরি করে। তাহলে পি বিন্দুটা আমাকে এমন জায়গায় নিতে হবে যেন ওখানে সমকোণ তৈরি হয়। তাহলে খেয়াল করেন, আমি একটা জায়গায় পি বিন্দুটা নিচ্ছি যেন দেখতে একটু সমকোণের মতো লাগে। এই যে আমি এখানে যদি নেই, এই কালারটা অবশ্য খুব একটা ভালো দেখা যাবে না, এটা নেই। এইখান থেকে ধরেন এইখানে, এইখান থেকে ধরেন এখানে, এটা কি সমকোণ বলছে। আর এই বিন্দুটা কি, পি বিন্দু। আর পি বিন্দুর স্থানাঙ্ক কি, ওটা যেহেতু চলমান, সুতরাং ওটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এখন আমাকে বলছে পি বিন্দুতে সঞ্চারপদের সমীকরণ নির্ণয় করো। ওই যে ঘুরে ফিরে একই কথা, আমাকে কি বলছে, সঞ্চারপদের সমীকরণ নির্ণয় করতে। তা আমি বলছি সঞ্চারপদের সমীকরণ নির্ণয় করার জন্য কিছুই লাগে না, শুধু একটা শর্ত লাগে। আমরা এখানে যে অবজেক্টটা আঁকলাম, যে চিত্রটা আঁকলাম, এখন এটা থেকে কি কোনো শর্ত লিখতে পারি? আমাদের কিন্তু সরাসরি এখানে তেমন কোনো শর্ত বলা নাই, শুধুমাত্র একটা কথা বলছে যে এই ত্রিভুজটা, এটা সমকোণী ত্রিভুজ। আমরা শর্ত খুব সুন্দর করে লিখতে পারি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অতিভুজ স্কয়ার। অতিভুজ কোনটা, সমকোণের বিপরীত, এ বি।
আমরা খুবই সুন্দর করে লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এ পি স্কোয়ার প্লাস এদিকে কি হয় বি পি স্কোয়ার। এই যে একটা শর্ত, শর্ত মানে কি যে ইকুয়াল পেয়ে গেছি, এই যে সমীকরণ হয়ে গেছে। আমরা শুধু এখন বাকি কাজটুকু করে ফেলবো। আমরা বলছি যে জ্যামিতির ক্ষেত্রে এ বি বি সি পি কিউ সি কিউ এগুলো সাধারণত দূরত্ব বোঝায় আর কি। তাহলে আমরা কাজ করব জাস্ট দূরত্ব নিয়ে কাজ করব। এ বি দুইটা স্থানাঙ্ক, এই যে এ বির স্থানাঙ্ক দেওয়া আছে 0 - 0 6 - 4 ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার 6 - 4 হোল স্কোয়ার। এর উপর একটা রুট হওয়ার কথা, কিন্তু এই বর্গের কারণে ওই রুটটা কি হলো চলে গেল। আমি যদি এর উপর একটা রুট দিই, বর্গ আর রুট কি হয় চলে যায়। ইকুয়াল টু এ পিতে কি আছে দেখি, এই যে এ এরপরে কি পি 0 4, তার মানে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। এবার পরের প্লাস, এবার কি বিপি, বিপিটা কোথায়, এই যে পি বিন্দু, এই যে বি বিন্দু। তাহলে আবার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার। প্রত্যেকটা দূরত্বের উপরে রুট হতো, কিন্তু এই বর্গের কারণে রুটগুলো কি হয়েছে চলে গেছে। এটাই সমীকরণ, এটাই নির্ণয় সমীকরণ, এটাই উত্তর। আমাদের যদি সময় থাকে বা আমাদের একটু এটা শুধু ভেঙে সিরিয়াল করে লিখে দেওয়া দরকার। তো আসেন আমরা কাজ করি। এটা 2 থেকে 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2, বর্গ করলে কত হয় 4, ইকুয়াল টু এখানে হয় কত আমার এক্স স্কোয়ার প্লাস এইখানে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 8 ওয়াই প্লাস 16। এরপরে হলো পরেরটা, এখানে হলো এক্স স্কোয়ার প্লাস পরেরটা ওয়াই মাইনাস 6 ওয়াই মাইনাস 6, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস কত হয় 36। এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করা লাগবে, ঠিক আছে। চলেন ক্যালকুলেশন করি। এই যে এক্স আর এই যে এক্স কি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস এই যে ওয়াই, এই যে ওয়াই কি লিখতে পারি 2y স্কোয়ার। এবার শুধু এক্স কোথায়, শুধু এক্স নাই, তাহলে এই যে ওয়াই, এই যে 8y, এই যে 12y, এটা কত হয় মাইনাস 20y। আর এদিকে কি আছে 36 4, যে এইটা, এই যে এখানে দেখেন আপনারা নিজেরা একটু হিসাব করে নিন। এই যে 4 যদি 16 থেকে বাদ দিই কত হয় 12, আর 36 আর 12 যদি যোগ করি তাহলে কত 48 প্লাস 48। এটাকে যদি কাটাকাটি করতে চান করতে পারেন, 2 দ্বারা ভাগ দিতে পারেন, তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়াল টু 0। এই যে আমাদের উত্তর, ঠিক আছে। সঞ্চার পদের অঙ্ক আসলে তেমন কোনো অঙ্ক না, শুধুমাত্র ওখানে যা বলা থাকবে শুধু শর্তটা নিয়ে আমার কি করা লাগবে, কাজ করা লাগবে। আমি একটা শর্ত পেয়ে যাব, এই যে যেমন এটা শর্ত, এই শর্তটা কোথা থেকে পাইলাম, সমকোণী ত্রিভুজ থেকে শর্ত পাইলাম। আমি যা শর্তটা নিয়ে কাজ করলাম, যেটা পেয়ে গেলাম, এটাই আমার কি হবে সঞ্চার পদের সমীকরণ। আশা করি এটা আপনারা বুঝছেন, আশা করি এটা আপনারা বুঝছেন। নেক্সট, এটার ক্ষেত্রে দেখেন বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি। তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, শীর্ষবিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক বলছে এ বিন্দুর স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই, বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক হলো -6 -3, সি বিন্দুর স্থানাঙ্ক হলো 6 আর কত 3। এখন আমাকে বলছে শীর্ষ এ হতে বিসি এর উপরে, এই যে শীর্ষ এ হতে এই যে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমা কি আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যদি একটা রেখা টানা হয় তবে তাকে মধ্যমা বলে। তাহলে আমরা বলতে পারি যে এ বিন্দুতে বিসি এর উপর মধ্যমা মানে বিসির মধ্যবিন্দু, এই যে বিসির মধ্যবিন্দু, এই যে আমি রেখা টানলাম। বলছে শীর্ষ এ হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 7, মানে এইটার দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 7, আমি ধরে নিলাম এটা ডি। বলছে এ বিন্দুর সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো, এ বিন্দুর সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো। এ বিন্দুরই তো বলবে এই তো চলমান বিন্দু, এই যে এক্স ওয়াই ওরা দিয়েই দিছে।
তো আমাকে আবার যেখানে আবার কি বলতেছে, সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো, আবারও বলতেছে সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো। সঞ্চার পদের সমীকরণ মানে হলো শর্ত, কিছু ইকুয়াল টু কিছু। এখানে কি দেখেন কোনো কিছু দেখা যায়, কিছু ইকুয়াল টু কিছু কি দেখা যায়, কিছু ইকুয়াল টু কিছু আমি দেখতে পারতেছি। এই যে এ ডি ইকুয়াল টু কত লেখা যায় 7, এটাই আমার সঞ্চার পদের সমীকরণ হবে। এ ডি মানে কি, এডি মানে হলো দূরত্ব, খালি এটা নিয়ে কী করতে হবে, আমার কাজ করতে হবে। তো এই যে এখানে দেখেন এটা মধ্যবিন্দু হওয়ার কারণে এই যে 6 আর -6 যদি যোগ করি তাহলে কত হয়, এটা 0 হবে। মধ্যবিন্দু তো সবাই বের করতে পারি, এটার এটা ক্যালকুলেশন করলে এটাও কত হবে, 0 হবে। তো এখন আমার দূরত্বটা কত, এডি ইকুয়াল টু কত, এডি ইকুয়াল টু 7। আমি জাস্ট এডি বের করবো, এই যে ভুজদ্বয়ের অন্তর দূরত্ব বের করতেছি, x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার, মাথার উপর কি রুট ওভার, ইকুয়াল টু কত 7। এখন এটা ক্যালকুলেশন করি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পার হয়ে গেলে কত হবে 49, এটাই আমার উত্তর। ঠিক আছে, এই হলো আমাদের সঞ্চার পদের অঙ্ক। সঞ্চার পদের অঙ্ক 10টা করলেও যা, 20টা করলেও তাই। সবাই একটু বলেন, যে দুইটা অঙ্ক করালাম সেই দুটো অঙ্ক বুঝছেন কিনা একটু বলেন। যে দুইটা অঙ্ক করালাম ওই দুটো বুঝছি কিনা একটু বলেন। তাসিনা নাজমিন, ছোট বোন, এর আগে ম্যাথ ক্লাস সম্ভবত 2টা কি 3টা হয়েছে। ঠিক আছে, সবগুলো ক্লাসই আমাদের পেজে পাবেন। যদি লিংক লাগে তাহলে ইনবক্স করেন, ফ্রি টাইমে দেব আর কি। শাওন ইসলাম, এই তো রাহিয়া রাফা আনসার দিছে 3টা, থ্যাংক ইউ। কেউ যদি কোনো হেল্প চায় বা প্রশ্ন করে বা কথা বলে তাহলে তাকে উত্তর জানা থাকলে তাকে উত্তরটা দেওয়া উচিত। সবাই বুঝছে, ঐশী বুঝেছে, সুলতানা বুঝেছে, শাওন বুঝেছে, আর 2-1জন একটু কমেন্ট করেন। স্বাধীন, ওকে স্যার আরেকটা বুঝাই দেন, আর এটা বুঝিয়ে দেন। এটা আরেকটু কি বুঝাই দেবো আপামনি, খুবই ছোট, সিম্পল। দেখেন আমাকে বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি, তাহলে আমি 3টা শীর্ষবিন্দু নিছি, এটা একটা, এটা একটা, আর একটা। এখন বলছে সি বিন্দু হতে এখন বলছে যে শীর্ষ এ হতে বিসি এর উপরে অঙ্কিত মধ্যমা। মধ্যমা সংক্রান্ত আমি অনেক কথা বলছি। মধ্যমা হলো যদি এটা এ বিন্দু হয় আর এই বিন্দুতে যদি মধ্যমা আঁকতে চান তাহলে তার বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দুতে যদি একটা রেখা টানা হয় তবে এই রেখাটাকে কি বলে, মধ্যমা। এই রেখাটাকে বলে কি, মধ্যমা। তাহলে আমাকে ওরা বলে দিল যে এই বিন্দুতে একটা মধ্যমা যার দৈর্ঘ্য কত, 7। তো আমাকে সঞ্চার পদের সমীকরণ বের করতে বলছে। সঞ্চার পদের সমীকরণ মানে হলো একটা শর্ত যে কিছু ইকুয়াল টু কিছু। তাহলে তো আমি এটা খুব সহজে লিখতে পারি যে এখানে এটা যদি এ হয় এটা যদি ডি হয়, আমি তো খুব সহজে লিখতে পারি এডি ইকুয়াল টু কত, 7। এডি ইকুয়াল টু লিখতে পারি কত, 7। আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে বের করতে পারি, দৈর্ঘ্য কীভাবে বের করতে পারি, এই যে স্থানাঙ্ক জানি, এই যে স্থানাঙ্ক জানি, এটা দৈর্ঘ্য আমরা বের করতে পারি। তো আমরা যেটা বের করলাম, এই যে আমার ইকুয়াল, এই ইকুয়াল মানে তো এটা একটা ইকুয়েশন। ঠিক আছে, আর এটাই তো আমার কী হবে, সঞ্চার পদের সমীকরণ হবে, কারণ আমরা ওই শর্ত থেকেই পেয়ে গেছি। এই রাতুল ভাই, এটা 0-0 না বুঝলে তো কাজ হবে না, মার দেবো কিন্তু। ঠিক আছে, সারাদিন খালি ঘোরাফেরা করেন না, ঠিক আছে, ঝিরঝিরি করেন না, বই নিয়ে খুব পড়াশোনা করবেন। এমনি যাদের পিছনে ঝিরঝিরি করেন এগুলোতে এখন কোনো প্রকার সময় দেবেন না। ঠিক আছে, পরবর্তী একটা নির্দিষ্ট সময় টুকটুক টুকটুক করে আপনার পিছনে ঘুরবে। এদে আসেন, এটা মধ্যবিন্দু মনে নাই কেন, মধ্যবিন্দু কিভাবে বের করি, মধ্যবিন্দু দুইটার গড়, এই যে x1 প্লাস এই যে x2 কত, -6 ডিভাইডেড বাই কত, 2, তাহলে 6 - 6 2 ইকুয়াল টু কত হয়, 0। সিমিলারলি 3 - 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হয়, 0, মধ্যবিন্দু। ঠিক আছে, সমস্যা নাই। আপনি রাতুল ভাইকে বলছি, আপনি ভুলে গেলে কোনো সমস্যা নাই। আপনারা তো স্টুডেন্টের কাজই কি ভুলে যাওয়া, আপনারা স্টুডেন্টের কাজই কি ভুলে যাওয়া, সমস্যা নাই। আপনারা সবসময় দেখা গেছে যে শাবনূর মৌসুমীর মতো অনেক কিছু ভুলে যাবেন। ঠিক আছে, সমস্যা নাই। আমরা ধরেন আপনাদের সামনে আসি, মোটামুটি বাস হোক, ট্রাক হোক, গাছ হোক, এমনভাবে ধাক্কা দেবো সব স্মৃতি কি হবে, মনে পড়বে। ঠিক আছে, এখন বুঝছেন রাতুল ভাই, বলেন এখন বুঝছেন কি না, রাতুল ভাই বলেন এখন বুঝছেন কি না। রাতুল ভাই বলার পরে আমি পরবর্তী পড়াশোনা শুরু করব। রাতুল ভাই রিপ্লাই দেন, আপনি হ্যাঁ বললে তারপরে পড়া শুরু করব। ঠিক আছে, যন্ত্রপাতি তাড়াতাড়ি রিপ্লাই দে। মির্জা রিমি বুঝেছে, হাসিব বুঝেছে, রাহি রাফাও বুঝেছে। রাতুল ভাইয়ের কমেন্ট কই, রাতুল ভাই আপনার জন্য বুঝাইলাম, দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। ওকে, এই যে রাতুল ভাই বুঝেছে, ভাই বুঝতে পারছি কিন্তু ওটা দেখি, ম্যানেজটা দেখিনি। ওকে, ভেরি গুড। এখন আমরা সঞ্চার পদের একটু অন্যরকম একটা টপিক, এখন এদিকে একটু যাব আমরা,
দেখি তো, আমি খুব একটা এটাতে অভ্যস্ত না, দেখি একটু আঁকাইতে পারি কিনা। ওকে, দেখেন এটা এই অঙ্কটা আমরা পরে করব, আমি কিছু কথাবার্তা বলি, একটু কিছু জিনিসপত্র ক্লিয়ার করে দিই। দেখেন দেখেন এটা একটা রেখা, এটা একটা অক্ষ মনে করি আমরা, ঠিক আছে, এটা একটা অক্ষ মনে করি। তো এই অক্ষ ধরি আমরা যে এটা হলো আমার এক্স অক্ষ আর এটা হলো কি আমার ওয়াই অক্ষ। ভালো করে খেয়াল করি, এখানে একটা বিন্দু আছে আমার, এই বিন্দুটা হলো আমার বড় হাতের ক্যাপিটাল এক্স আর ওয়াই ধরলাম, ক্যাপিটাল এক্স আর ওয়াই। এখন আমি করব কি, আবার একটু অক্ষ নেব, ঠিক আছে, আবার একটু অক্ষ নেব। হ্যাঁ, এখান থেকে আরেকটা অক্ষ নিচ্ছি, হ্যাঁ ভালো করে দেখেন, ঠিক আছে, এটাও একটা অক্ষ, এই প্রথম অক্ষটা আমার এক্স ওয়াই অক্ষ, যেটার সাপেক্ষে একটা বিন্দু নিচে আমি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল কি ওয়াই। আর এটার ক্ষেত্রে পরে আরেকটা অক্ষ, সেটাকে আমি নিলাম ওই একই বিন্দু, স্থানাঙ্ক ধরে নিলাম স্মল এক্স আর স্মল ওয়াই। খেয়াল করে দেখেন যদি এই বিন্দুর স্থানাঙ্ক যদি ক্যাপিটাল এক্স আর ওয়াই হয়, এই বিন্দুর স্থানাঙ্ক যদি ক্যাপিটাল এক্স ওয়াই হয়, তাহলে ঠিক এখান থেকে এইটুকুর দূরত্ব হবে বড় হাতের এক্স। এইটুকুর দূরত্ব হবে কত? বড় হাতের এক্স। এইটুকুর দূরত্ব হবে বড় হাতের এক্স। আবার যদি এইখান থেকে এইটুকুর দূরত্ব হবে, দেখেন এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু কি ওয়াই, সুতরাং এই পুরোটুকুর দূরত্ব হলো, এই পুরোটুকুর দূরত্ব হলো আপনার ওয়াই। ভালো করে বোঝার চেষ্টা করেন যে আমার এটা একটা অক্ষ, এই বিন্দুর স্থানাঙ্ক নিচে আমি বড় হাতের এক্স ওয়াই, তাহলে এই যে এক্সটা কতটুকু হবে ওয়াই অক্ষ থেকে এইটুকুর দূরত্ব, আর ওয়াই কতটুকু হবে এখান থেকে এখানকার কি দূরত্ব, এতটুকু হবে ক্যাপিটাল এক্স ওয়াই। আর এই যে সাদা যে অক্ষটা, এই যে সাদা যে অক্ষ, সেটার সাপেক্ষে এখানে একটা বিন্দু নিছি কত স্মল এক্স ওয়াই। তাহলে স্মল এক্স ওয়াই যদি হয়, তাহলে আমার জাস্ট এইখান থেকে এইটুকুর দূরত্ব হবে কত স্মল এক্স, আর এইখান থেকে এইটুকুর দূরত্ব হবে কি আমার স্মল ওয়াই। ঠিক আছে, তো আমরা এখানে একটু দেখি যে আদি বিন্দু একটা শব্দ আছে, আদি বিন্দু। আদি বিন্দু মানে হলো আগের বিন্দু, পূর্বের বিন্দু, পুরাতন বিন্দু। এখানে আমার অক্ষ আগের কোনটা ছিল, এই যে ক্যাপিটাল এক্স আর ওয়াই, তাহলে আমার আদি বিন্দু হলো এক্স আর কি ওয়াই। আর নতুন করে একটা অক্ষ নিছি, সেটা কোনটা, এই যে সাদা যেটা, সেটাকে আমরা কি হাতে করছি, সেই বিন্দুটাকে আমরা ধরছি কত স্মল এক্স ওয়াই। তাহলে আমরা এখানে বলতে পারি, এভাবেই বলি যে নতুন বিন্দু বিন্দু স্মল এক্স ওয়াই। ঠিক আছে, এবং এইখানে দেখেন আমার মূল বিন্দু আগে ছিল কত 0 0, এখন মূল বিন্দুটা ট্রান্সফার হয়ে এই জায়গাতে দিল, আমি ওই জায়গার বিন্দু ধরে নিলাম পি আর কিউ। তো খেয়াল করেন, যদি যদি এই বিন্দুর স্থানাঙ্ক যদি পি হয়, তার মানে কি এইটুকুর দূরত্ব কত পি, আর এইটুকুর দূরত্ব কত কিউ। আর এইটুকুর দূরত্ব যদি পি হয়, তাহলে এইটুকুর দূরত্বও কত পি, আর এইটুকুর দূরত্ব কত কিউ। আশা করি সবাই বুঝতেছি। এখন খেয়াল করেন, আমরা এখন একটা এক্সপ্রেশন বা একটা ইকুয়েশন এদের ভিতরে লিখতে পারি। সেটা কি, এইখান থেকে এইটুকুর দূরত্ব আমার কত ক্যাপিটাল এক্স, এইখান থেকে এই পুরোটুকু, তাহলে আমি লিখতে পারি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু লিখতে পারি আমার এইখান থেকে এইটুকুর দূরত্ব কত স্মল এক্স, আর এখান থেকে এইটুকুর দূরত্ব কত পি। আমরা তাহলে খুব সুন্দর করে লিখতে পারি এক্স প্লাস পি। আবার ওয়াই এর ক্ষেত্রে এখান থেকে পুরোটার দূরত্ব কত ক্যাপিটাল ওয়াই, আর এখান থেকে এইটুকুর দূরত্ব আমার কত স্মল ওয়াই, সাথে কিউ কি যোগ, তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস কিউ। দেখেন এই ইকুয়েশনটা আমরা পাই কি না, আমরা এই ক্যালকুলেশন থেকে এখানে একটা ইকুয়েশন পাইলাম। এখানে যেখানে যার পরিচয় হলো আদি বিন্দুকে বলবো আমরা ক্যাপিটাল এক্স ওয়াই, মানে আগের বিন্দু যেটা, নতুন যে বিন্দুটা পাবো সেটা হলো স্মল এক্স ওয়াই। এবং এই বিন্দুটাকে আমরা ডিনোট করব যেভাবে, যে মূল বিন্দুটা পি কিউ বিন্দুতে স্থানান্তরিত হয়,
মূল বিন্দুটি, এটা কি ছিল মূল বিন্দু, এই বিন্দুটা স্থানান্তর করা হয়েছে পরবর্তীতে, আর এটাকে বলবো আমরা মূল বিন্দুটা পি কিউ বিন্দুতে কি হয়, স্থানান্তরিত হয়। তার মানে স্থানান্তরিত বিন্দু কোনটা, স্থানান্তরিত বিন্দু কোনটা, পি আর হলো কিউ। তো এই রিলেটেড অঙ্ক করার জন্য আমাদের এইটুকু ইনফরমেশন জানা থাকা লাগবে, এইটুকু ইনফরমেশন জানা থাকা লাগবে। এখন আমরা এইটুকু ইনফরমেশন দিয়ে আমরা এই অঙ্কটা করে ফেলবো। দেখেন কিভাবে করি। এখানে বলছে মূল বিন্দুটি -2, 3 বিন্দুতে স্থানান্তরিত হয়, এখানে মূল বিন্দুটা পি কিউ বিন্দুতে স্থানান্তরিত হয়, আর এখানে বলছে মূল বিন্দুটা -2, 3 বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে এটা কার মান, এই মানটা কিন্তু পি কিউ এর মান। তাহলে খেয়াল করেন দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু -2 আর হলো কত 3। বলছে স্থানান্তরিত হলে পূর্বে যে বিন্দুর স্থানাঙ্ক 1, 4 ছিল, পূর্বে মানে কি আদি, পূর্বে মানে কি আদি, আদি বিন্দুর স্থানাঙ্ক কত 1, 4। তার মানে আদি বিন্দু আমার কত ছিল, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু কত 1, 4 এটা ছিল। এখন আমাকে বলতেছে যে উহার নতুন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। নতুন বিন্দু কোনটা, স্মল এক্স ওয়াই, এটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো এটা কোনো ব্যাপার হলো, এটা তো কোনো ব্যাপার না। এই যে আমরা কাজ করি, এই যে দেখেন পির মান কত -2, তাহলে এই যে এখানে লেখেন কত আপনি -2, আর কিউ এর মান কত 3, এই যে এখানে লেখেন আপনি কত 3, আর ক্যাপিটাল এক্স এর মান কত 4, 1, ক্যাপিটাল এই যে এক্স এর মান কত এখানে 1, তাহলে ক্যাপিটাল এক্স এর মান বসাই দেন 1, ক্যাপিটাল ওয়াই এর মান কত 4, তাহলে এখানে মান বসাই দেন 4। আমাকে নতুন বিন্দু বের করতে বলছে কি এক্স, তাহলে আমি খেয়াল করেন এই যে এইখান থেকে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, 2 যদি পাশে পার হয়ে যায় তাহলে -2 আর 1 তাহলে কত হয় 3, এক্স ইকুয়াল টু কত 3। আর ওয়াই এর মান আমি কিভাবে কাজ করতে পারি, -2 আর এটা তো কিউ এর মান তো শুধু 3, কিউ এর মান শুধু 3, তাহলে 3 যদি এপাশে পার হয়ে আসে 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1, তার মানে ওয়াই এর মান এখানে কত পাই 1। সুতরাং আমার নতুন বিন্দুর স্থানাঙ্ক হলো 3,1। খুবই সিম্পল, খুবই ইজি, খালি এখানে কি করানো, মান বসানো, ঠিক আছে, খুবই সিম্পল। আশা করি এটা বুঝছেন। এরপরে যাই, আমাকে বলতেছে অক্ষদ্বয়ের সাপেক্ষে এই সমীকরণটাকে কি করো, রূপান্তরিত করো। অক্ষদ্বয়ের সাপেক্ষে এই সমীকরণটাকে কি করো, রূপান্তর করো। রূপান্তর মানে কি, দেখেন আমরা কোনো একটা কিছু যখন রূপান্তর করি প্রথমে যেটা থাকে সেটা পুরাতন, রূপান্তর করার পরে যেটা হয় সেটা কি নতুন। তাহলে আমাকে এই সমীকরণটা যেহেতু রূপান্তর করতে বলতেছে তার মানে আমাকে নতুনটা বের করতে বলতেছে, আর এটা যেটা দেওয়া আছে সেটা কোনটা, সেটা হলো পুরাতন। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে x² + y², তারপরে কত 4x - 6y = 0। এখন এখানে একটা কথা আছে, এখানে কিন্তু XY যেটা দেওয়া আছে সেটা কিন্তু স্মল লেটারে দেওয়া আছে, আর আমরা জানি স্মল লেটারটাকে আমরা কি ধরে নিছি, স্মল লেটারে আমরা নতুন ধরে নিছি। কিন্তু এই সমীকরণ যেটা দেওয়া আছে এটাকে আমরা রূপান্তর করতে চাচ্ছি, মানে আমরা নতুন কিছু বের করতে চাচ্ছি। আসলে এখানে যে XY গুলো দেওয়া আছে সেগুলো আসলে স্মল XY থাকার পরেও এরা হচ্ছে যে নতুন না, এরা পুরাতন। কেন, কারণ সাধারণত জ্যামিতির ভিতর যে কোনো ইকুয়েশন লেখার সময় তাদেরকে স্মল XY কি করা হয়, লেখা হয়। এটা আমাকে বুঝতে হবে, যেহেতু সমীকরণ দেওয়া আছে আমাকে যেহেতু নতুনটা বের করতে বলছে, সুতরাং এটা পুরাতন, যেটা বের করব সেটা কি নতুন। তো নতুনটার ভিতরে আমার কি থাকবে, স্মল XY থাকবে, সেই মানগুলো আমার এখানে তাহলে কি করতে হবে, বসাইতে হবে। এটা আসলে স্মল এক্স দেখলেও এটা আসলে স্মল এক্স না, এটা আসলে ক্যাপিটাল এক্স। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এগুলো একটু মুছে দিই। এই যে দেখেন এই স্মল এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু লিখতে পারি, এই টুটা যদি এই পাশে চলে আসে, ওই স্মল এক্স না, এই যে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু লিখতে পারি কত, এক্স - 2, এই যে পির মান কত -2। আবার ওয়াই ইকুয়াল টু লিখতে পারি কত, ওয়াই এখানে কত প্লাস কত 3। তাহলে দেখেন এগুলো আমার কি, এগুলো হলো আমার ক্যাপিটাল XY। আমি সমীকরণটাকে নতুন বানানোর জন্য এই যে নতুন XYকে এখানে কি করব, নিয়ে আসবো। তাহলে এক্সের জায়গাতে আমি কি লিখতে পারি, এক্স - 2 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গাতে কি লিখবো, ওয়াই + 3 হোল স্কোয়ার প্লাস 4। আবার এক্সের মান কত, এক্স - 2, আবার ওয়াইয়ের মান কত -6, ওয়াই + 3 ইকুয়াল টু কত 0। এটাই হবে আমাদের নতুন সমীকরণ। আপনারা সর্বোচ্চ কি করতে পারেন, এই যে বর্গ টর্গ ভাঙ্গে একটু গোছাইয়ে লিখতে পারেন, ঠিক আছে। এই টপিকটা কি একটু অন্যরকম লাগলো মনে হয়, বলেন তো দেখি বুঝছেন কিনা, একটু কমেন্টস করেন দেখি বুঝছেন কিনা এটা।
একটু বুঝছেন কি না? এটা কিন্তু একটু অন্যরকম টপিক, প্র্যাকটিস করা লাগবে, ভিডিওটা প্রয়োজনে আবার দেখা লাগবে। তবে খুবই সিম্পল, জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখা লাগবে যে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স প্লাস পি, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস কিউ, যেখানে বড় হাতের এক্স ওয়াই হলো আদি বিন্দু বা পূর্বের বিন্দু, ছোট হাতের এক্স ওয়াই হলো নতুন বিন্দু, আর পি কি হলো স্থানান্তরিত বিন্দু। এটা মনে রাখা লাগবে। ওকে, আয়শা বুঝে ফেলছে, তারপরে রাফা বুঝে ফেলছে, তার মানে মোটামুটি সবাই বুঝবে। ঐশীও বুঝে ফেলছে, গুড, থ্যাংক ইউ। আপনারা এই টপিকটা এত সুন্দর করে বুঝবেন এটা আমি ভাবতে পারিনি। থ্যাংক ইউ, সূত্রটা বুঝে ফেলছেন আপনারা। একজন বলছে সূত্রটা আরেকবার বোঝানোর জন্য। আচ্ছা, আরেকবার বুঝাই, তাহলে একে একেই বুঝাই, তাহলে আবার দেখেন, একে একেই বুঝাই আবার। সবাই রেডি? ঠিক আছে। এই যে এটা হলো আমার আগের একটা বিন্দু এক্স আর কত ওয়াই, এখান থেকে আমি এখানে একটা বিন্দু নিলাম, এটার সাপেক্ষে স্থানাঙ্ক হলো কত এক্স আর ওয়াই। এটাকে আমরা কি বলতেছি? আদি বিন্দু। আর আরেকটা আমরা অক্ষ নিচ্ছি, আরেকটা অক্ষ, সেটা হলো নতুন অক্ষ। এই যে পরে আরেকটা আমি অক্ষ নিলাম, সেটার সাপেক্ষে আরেকটা বিন্দু নিলাম, সেটা হলো এক্স আর ওয়াই। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এক্স, তার মানে কি ওয়াই থেকে এটুকুর দূরত্ব কত? ছোট হাতের এক্স। আর এটার স্থানাঙ্ক যেহেতু ওয়াই, এখান থেকে এটার দূরত্ব কত? ওয়াই। আর এই বিন্দুটা তো এই অক্ষের সাপেক্ষে, সুতরাং এইখান থেকে একেবারে এইটুকুর দূরত্ব, আমি অন্য একটা কালার নিই তাহলে ভালো বোঝা যাবে। এইখান থেকে একেবারে এইটুকুর দূরত্ব কত হলো? এটা হলো ক্যাপিটাল এক্স। আর এইখান থেকে একেবারে এইটুকুর দূরত্ব কত? ক্যাপিটাল ওয়াই। তাহলে এই পুরোটুকু আমার ক্যাপিটাল এক্স আর এই পুরোটুকু আমার ক্যাপিটাল ওয়াই। আর এই জায়গাতে আমার বিন্দু কত? এটা মিল বিন্দু, কিন্তু মূল বিন্দুটাকে আমরা এখন স্থানান্তর করে ফেলছি, ওটার স্থানাঙ্ক কত দেবো? পি কিউ। তাহলে এই বিন্দুতে যদি পি হয়, তাহলে এইটুকুর দূরত্ব কত? পি, আর এইটুকুর দূরত্ব কত? কিউ। ঠিক আছে। তাহলে খেয়াল করেন, আমার এইটুকু দূরত্ব তো ছোট হাতের এক্স, তার সাথে যদি আমি এই যে এইটুকু কত আমার পি, এই ছোট হাতের এক্স আর ছোট হাতের পি যদি আমি যোগ করে দিই, তাহলে আমি পুরোটা পাই না? পুরোটা মানে কত? এক্স। আর এখানে আমি কি পাচ্ছি? এক্স প্লাস পি। আবার এই যে এই পর্যন্ত হলো আমার ওয়াই, আর এই পর্যন্ত হলো কিউ। ওয়াই আর কিউ যদি যোগ করে দিই, তাহলে কি ক্যাপিটাল ওয়াই পাই না? এটাই হলো আমার ইকুয়েশন, এটাই হলো আমার জাস্ট সূত্র, যেখানে এক্স আর ওয়াই হলো বড় হাতের এক্স ওয়াই পুরাতন, ছোট হাতের এক্স ওয়াই নতুন, আর পি কিউটা হলো ওই বিন্দু। ঠিক আছে, স্থানান্তরিত বিন্দু। বুঝতে পারছি কি এখন? মির্জা রিমি, এবার বুঝছেন কিনা কমেন্টস করেন। মির্জা রিমি একটু কমেন্টস করেন, বুঝছেন কিনা। যারা নিয়মিত ক্লাস করতেছেন, সবগুলো ক্লাস করছেন, তারা একটা ছোট্ট করে কমেন্টস করেন যে মোটামুটি কভার করতে পারছেন কিনা, ক্লাসগুলো কেমন লাগতেছে, বুঝতেছেন কিনা, আপনাদের দ্বারাই মোটামুটি পারা যাবে কিনা, একটু কমেন্টস করেন। আপনাদের মোটামুটি বেসিক বা আনুষঙ্গিক সব কিছুই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে। গাজীপুরে আসার পরে আর অল্প কিছু অঙ্ক হয়তো আপনাকে কি করা লাগবে? প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে। তো সঞ্চারপদ মূলত আমার এতটুকুই সিলেবাস। সঞ্চারপদ এমনিতেও অনেক বেশি ইম্পর্টেন্টও না। যে কটা অঙ্ক দেখালাম এগুলোই যদি একটু বুঝে শুনে করেন, তাহলে আপনার সঞ্চারপদ থেকে আর কোনো অঙ্কই করা লাগবে না। ঠিক আছে। আমরা এখন সরল রেখাতে চলে যাব। তার ভিতরে আপনারা একটু দুইটা একটা কমেন্টস করেন, কার কি অবস্থা, কে কোথায় থেকে কতটুকু কেমন কেমন ক্লাস বুঝতেছেন, একটু কমেন্টস করেন। আমি আরেকটা হাবিবুর রহমান ভাই, বুঝতেছি ভাই, একদম সহজ, আসলেই সহজ ভাই। আয়শা সুলতান, আলহামদুলিল্লাহ ভালো, আপনার বোঝানোর ধরন অনেক ভালো, থ্যাংক ইউ ছোটো বোন। রায়ান ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই, ম্যাথ ফিজিক্স ভালোই, থ্যাংক ইউ। রসায়নও ভালো, কিন্তু রসায়নটা হচ্ছে একটু পেঁচানো সাবজেক্ট তো ভাই, ওটাতে অনেক সময় দিতে হয়। এটা টিচার আপনাকে শুধু পড়াবে আর আপনি অনেক কিছু বুঝে ফেলবেন, আর কিছু করা লাগবে না, ব্যাপারটা ওরকম না। রসায়নটা একটু লম্বা সময় নিয়ে পড়তে এক সময় যে ঠিক হয়ে যায়। ভাই প্র্যাকটিস করতে পারি না। রাতুল ভাই, এখন আসলে প্র্যাকটিস করতে পারবেন না ভাই, এখন প্র্যাকটিস করার মতো অনেক বেশি সময় পাবেন না। আপনারা যেটা করেন সেটা কি, আমাদের ক্লাসগুলো রেগুলার দেখতে থাকেন, আর ক্লাসগুলো দেখে বুঝে বেসিক জিনিসপত্রগুলো খাতাতে নোট করতে থাকেন। ঠিক আছে। এভাবে সিলেবাসটাকে একবার কি করেন, শেষ দেন, তাহলে আপনি গাজীপুরে এসে উপকার পাবেন। জি ভাইয়া, আপনার কথাগুলো সব করেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি ক্লাসগুলো। স্যার আপনি অনেক ভালো বোঝান, সহজে বুঝতে, থ্যাংক ইউ। চলেন আমরা সরল রেখাতে চলে যাব।
এখন থেকে মূলত ডুয়েট অ্যাডমিশনের জন্য একেবারে সিরিয়াসভাবে আমরা জ্যামিতি পাঠটা কী করলাম, শুরু করলাম। সরল রেখা থেকে মাঝে মধ্যেই অঙ্ক আসে, খুব বেশি অঙ্ক আসে, ঠিক আছে। তো সরল রেখা, সামনে বৃত্ত, সামনে কণিক, এইগুলো পারার জন্য আপনাদের পিছনের টপিক যা পড়াইছি সেগুলো খুবই ভালোভাবে মাথায় থাকা লাগবে। এবং আজকে আমি আপনাদেরকে সরল রেখা রিলেটেড অঙ্ক না করায় কিছু বেসিক জিনিসপত্র সূত্র বোঝাবো। একটু কষ্ট করে আপনাকে আগামী ক্লাসের আগে এইটুকু একটু 1-2বার একটু হাতে লিখে 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 বুঝে বুঝে তারপরে পরের ক্লাসে জয়েন করতে হবে। এটা একটা শর্ত বা আপনাদের জন্য একটা টার্ম কন্ডিশন, ঠিক আছে। চলেন আমরা এখানে কিছু সূত্র দেখব। সরল রেখা তো আমরা জানি, সরল রেখা কি, যে সোজা রেখা, এটাকেই কি বলে, সরল রেখা বলে। তো খেয়াল করেন, আমরা কিছু সূত্র দেখব আর কি, এখানে কিছু সূত্র দেখব। দেখেন আমরা দুটো অক্ষ নিলাম, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো কি ওয়াই অক্ষ। আমি একটা একটা করে এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা সূত্রগুলো দেখব। সরল রেখা মানে, সরল রেখা কিছু না, সরল রেখা মানে যে এরকম একটা কি রেখা, আর এই রেখার কি থাকে, সমীকরণ থাকে। সমীকরণে আমাদের মূলত ম্যাক্সিমাম সময় নির্ণয় করা লাগে। এটার জন্য একটা স্ট্যান্ডার্ড সমীকরণ হলো এরকম, এ এক্স বি ওয়াই ইকুয়াল টু কত, সি। একটা লিনিয়ার এক্স থাকে, একটা লিনিয়ার ওয়াই থাকে, আর সাথে কি থাকে, কনস্ট্যান্ট। তবে শুধু এক্সও থাকতে পারে, আবার শুধু কি থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, সাথে কনস্ট্যান্ট থাকতেও পারে, আবার নাও পারে। এই ধরনের ইকুয়েশনগুলোকে মূলত সরল রেখার ইকুয়েশন বলে। সরল রেখা দেখতে কেমন, এই যে এই ধরনের একটা স্ট্রেট লাইন। তবে সরল রেখার সমীকরণ হলো অনেকগুলো, সরল রেখার সমীকরণ অনেকগুলো। সেই সমীকরণগুলো আপনাকে মোটামুটি মনে রাখতে হবে। আপনার অঙ্কের ক্ষেত্রে মেইন কাজই হবে যে একটা অঙ্ক পড়ার পরে সেখানে সমীকরণ নির্ণয় করার জন্য আপনি ঠিক কোন সূত্রটা ওখানে ব্যবহার করবেন বা ইউজ করবেন। আপনি যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সঠিক সূত্র অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব দ্রুত খুব সহজে আপনার অঙ্ক হয়ে যাবে। আর যদি সূত্রর গতিপথ যদি চেঞ্জ হয়ে যায়, অন্য একটা সূত্র যদি ওই জায়গাতে লেখেন, তাহলে কিন্তু অঙ্ক আর কি করতে পারবেন না, সহজে মিলাইতে পারবেন না। এজন্য আমার আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি 30-35 মিনিট শুধু সরল রেখা নিয়ে কথা বলবো, আপনারা একটু ভালো করে শুনতে হবে। এখানে আপনাকে বলতেছে এক্স অক্ষের সাথে থিটা কোণ সৃষ্টিকারী এবং ওয়াই অক্ষ হতে নির্দিষ্ট অংশ ছেদকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এই কথা, এইরকম কথাগুলো অঙ্কের ভিতরে থাকবে। এই কথাগুলো আপনাকে নোট করে রাখতে হবে এবং বারবার এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, রিডিং পড়তে হবে। তাহলে আপনাকে কি বললো, এক্স অক্ষের সাথে থিটা কোণ সৃষ্টি করে ও ওয়াই অক্ষতে নির্দিষ্ট অংশ ছেদ করে। তাহলে আমাকে এখানে এমন একটা সরল রেখা আঁকতে হবে যেই সরল রেখাটা এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করবে এবং ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কি করবে, কেটে নেবে। তাহলে দেখেন, আমি যদি এইখানে একটা রেখা টানি তাহলে কিন্তু আমার কাজ হয়। এই যে এক্স অক্ষের সাথে একটা থিটা কোণ তৈরি করে এবং এই যে দেখেন ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ, এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, ওয়াই অক্ষতে নির্দিষ্ট অংশ, এই যে নির্দিষ্ট অংশ কি করে, ছেদ করে, ঠিক আছে। নির্দিষ্ট করে অংশ ছেদ করে, আমি এটা ধরে নিলাম এম। তাহলে আমার এই সরল রেখার সমীকরণটা কি হবে, এগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। ওই সরল রেখার সমীকরণটা হবে আমার ওয়াই, সরি এটা এম না তো, এটা হলো সি। ওয়াই থেকে যতটুকু পরিমাণ কেটে নেবে এটা হলো সি। তাহলে এই সরল রেখার সমীকরণটা আমার কি হবে, এই সরল রেখার সমীকরণটা আমার হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই সমীকরণটা মনে রাখা লাগবে আপনাদের। দেখেন এগুলো প্রত্যেকটা সূত্র ড্রাইভ করা যায়, বের করা যায়। এগুলো এক একটা সূত্র ড্রাইভ করতে, বের করতে মোটামুটি ভালোই সময় লাগবে, আর এগুলো কোনো কাজে দেবে না। সুতরাং এগুলো আমাদের করে কোনো লাভ নেই। আমাদের শুধু মনে রাখতে হবে যে কোন চিত্র, এই যে চিত্র, এই চিত্রটা আপনার পারফেক্ট দরকার। আর এই চিত্রর জন্য, এই সরল রেখার জন্য এই সূত্র। আপনাকে চিত্রটা একেবারে মুখস্থর মতো একবারে চোখে তুলে রাখা লাগবে, কারণ অঙ্কের ভিতরে এই চিত্রগুলোই চলে আসবে। আর চিত্র দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওইখানে কোন অঙ্কটা বা কোন সূত্রটা ব্যবহার করবেন। তাহলে এই সরল রেখার সমীকরণটা কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে সমীকরণটা ধরার পরে সমীকরণ নির্ণয় করার জন্য জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে। সেটা কি, কোনো একটা সমীকরণ তখনই নির্ণয় সমীকরণ হয় যখন এক্স ওয়াই ছাড়া ওখানে কোনো অজানা মান থাকে না। তাহলে এটার ক্ষেত্রে অজানা মান কি, দেখেন
এটার ক্ষেত্রে অজানা মান, এই যে এম একটা অজানা মান, এই যে সি এটা অজানা মান। এই মানগুলো যদি খালি আপনি এখানে বসাই দিতে পারেন তাহলে এটাই আপনার নির্ণেয় সমীকরণ। তো এইটা হলো সূত্র। পরে এগুলো মান কিভাবে বের করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা আমরা পরে শিখবো। তো এম এর যেহেতু কথাবার্তা আসলো, এম এর একটা স্পেশাল একটা বিশেষত্ব আছে। এম কে বলে হলো, এম এর একটা নাম হলো, এম কে বলে ঢাল, এম কে বলে নতি, এম কে বলে ক্রমাবনতি, ক্রমাবনতি, তহসিকার এটা এখানে। তারপরে এম কে বলে স্লোপ। এগুলো হলো এম এর নাম। আর এম কে বের করা যায় কয়েকটা ভাবে। একটা ভাব হলো যদি থিটা দেওয়া থাকে তাহলে এই যে ট্যান থিটা সূত্রের মাধ্যমে আমরা এম বের করতে পারি। দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তরের মাধ্যমে আমরা এম বের করতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, y ইকুয়াল টু mx প্লাস সি। একটা সমীকরণকে এইরকম ফরম্যাটে বানানোর পরে ওয়াই এর সাথে বা ওই রকম ফরম্যাট বানানোর পরে এক্স এর সাথে যা থাকে, এক্স এর সাথে যা থাকে তাকেই আমরা কি করতে পারি, এম ধরতে পারি। আবার যদি কখনো ওয়াই এর কোনো এক্সপ্রেশনকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, ডি ওয়াই বাই ডিএক্স, যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটাও কি হয়, এম পাওয়া যায়। তার মানে এম এর ব্যাপার স্যাপারগুলো হলো এতগুলো, ঠিক আছে। এগুলো আপনারা শুধু আজকে দেখে যান, পরে ভিডিওটা কষ্ট করে আরেকবার দেখবেন। আমি অঙ্কের ভেতরে এই জিনিসগুলো যখন লাগবে, যখন ব্যবহার করতে হবে, তখন কিন্তু আমি আবার এগুলো আপনাদেরকে মনে করাই দেবো। এটা হলো এম এর ব্যাপার স্যাপার, এটা হলো এম এর ব্যাপার স্যাপার। আর এই যে দেখেন এখানে একটা শর্ত হলো যে এই থিটা কোণটা, এই এম হওয়ার জন্য এই থিটা কোণটা কিন্তু এই এক্স অক্ষের ধনাত্মকের সাথেই থাকতে হবে, এই অক্ষের ধনাত্মকের সাথেই থাকতে হবে। মানে এখানেই কিন্তু থিটা কোণটা হতে হবে, ওখানেই থিটা কোণটা হতে হবে, এখানেই থিটা কোণটা হতে হবে, ঠিক আছে। এটা একটা শর্ত। তাহলে আমরা এই সূত্রের খুঁটিনাটি সব কিছু দেখে ফেললাম। এগুলো আপনাদের কি করতে হবে, মনে রাখতে হবে। আরও দেখি, এখানে বলছে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আচ্ছা, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আরেকটা সমীকরণ আমরা দেখি, এগুলো আপনারা পরে নোট দেখে দেখে তুলে নিন, অথবা আমি এই জায়গাতে কাজ করি। একটা বিন্দু ধরেন, এই যে একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হলো x1 আর হলো y1। আর এখানে আরেকটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হলো x2 আর হলো y2। এই দুই বিন্দুর সংযোগকারী এই যে সরল রেখা, এ নাম দেন আর এটার নাম দেন বি। তাহলে এ বি সরল রেখার সমীকরণটা কি হবে, মোটামুটি মুখস্থ, এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু ওয়াই মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা আমাদের আরেকটা সূত্র, ঠিক আছে। দুইটা সূত্র দেখলাম। একটা সূত্র কি, আপনাকে বলতেছে এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে এবং ওয়াই অক্ষতে একটা নির্দিষ্ট অংশ ছেদ করে সেই রকম সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সেটা কি, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। আবার আপনাকে দুইটা বিন্দু দিয়ে দিল, একটা বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর একটা বিন্দুর স্থানাঙ্ক x2 y2। দুই বিন্দুর সংযোগকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে সমীকরণটা আপনি মুখস্থ রাখা লাগবে, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y মাইনাস y2। এবার বলছে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে এক বিন্দু, এরকম একটা বিন্দু দেওয়া আছে, স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1। এই যে সংযোগকারী, ওই বিন্দুর সংযোগকারী এই যে এই সরল রেখার সমীকরণ যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে y ইকুয়াল টু m, সরি, বিন্দুর সমীকরণটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। এটা হবে সমীকরণ। এটা আমাদের আরেকটা সূত্র, 3 নম্বর সূত্র। এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ, যেখানে y1 আর x1 হলো ওই বিন্দুর স্থানাঙ্ক, আর mটা হলো ওই বিন্দু, mটা হলো ঢাল। mটাকে কি বলবো আমরা, ঢাল। আর ঢালের কতগুলো নাম, ঢাল কিভাবে বের করে, এগুলো তো আমরা সব কিছু দেখে ফেলছি। তাহলে আপনাদের মোটামুটি কাজ হলো যে আপনি এই চিত্রটা একেবারে প্র্যাকটিস করে করে মনে রাখবেন। আর এই চিত্রর এই সরল রেখার জন্য এই সূত্র, এই যে এই চিত্রটা আপনি একেবারে মনে রাখবেন, যে বিন্দু বিন্দু এই যে চিত্র, আর ওটার জন্য এই সূত্র। আর এই যে এই চিত্রটা মনে রাখবেন, এক বিন্দু দিয়ে যাচ্ছে, ওটার জন্য এই সূত্র। এগুলো একটু আপনাকে প্র্যাকটিস করে করে কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ,
তারপরে বলেন এই তিনটা সূত্র কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, যা শুধু আমার কথাবার্তাগুলো বুঝছেন কিনা। এখন অঙ্ক কিভাবে করতে হবে, ওইটার জন্য কি করতে হবে, এগুলো কিন্তু এখন বোঝা যাবে না, ঠিক আছে। আমি আগামীকাল যখন অঙ্ক করাবো তখন আপনারা এগুলো খুব সুন্দরভাবে করবেন, ঠিক আছে। যাব সামনের দিকে যাব, বলেন সবাই বলেন সামনের দিকে যাব কিনা। থ্যাংক ইউ লামিয়া জান্নাত মিম, থ্যাংক ইউ ছোট বোন, ক্লাস করেন। এরপরের সূত্রগুলো দেখেন, এখানে বলছে যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, দুই অক্ষের ছেদকারী সরল রেখার সমীকরণ, এটা বের করতে বলছে আমাকে। চলেন দেখি, আসেন আমি দুটো অক্ষ নিই, এই যে এটা এক্স অক্ষ নিচ্ছি আর এটা ওয়াই অক্ষ নিচ্ছি। এই বিন্দু এটা এক্স অক্ষ আর এটা আমার কি ওয়াই অক্ষ। খেয়াল করেন আমাকে বলছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমাকে বের করতে বলতেছে। এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে এই যে দেখেন এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকতেছি আমি, এই যে এই রেখাটা আমার এক্স অক্ষের কি সমান্তরাল রেখা, এটার আমার সমীকরণ নির্ণয় করা লাগবে। আবার ধরেন আমাকে কি করা লাগবে, আমাকে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য বলছে। এটা হলো আমার এক্স, আবার ধরেন আমি এটা ধরলাম কি ওয়াই। এবার ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ নির্ণয় করার জন্য আমাকে বলছে, তাহলে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ নিই। এই যে এটা হলো আমার ওয়াই, তার সমান্তরাল একটা রেখা নিলাম, এটা এই রেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমাকে বলছে। খেয়াল করেন আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করছে। এখানে এক্স অক্ষের দিকে কত বড় সেটা কিন্তু আমি জানি না, কিন্তু এটা কনফার্ম যে ওয়াই থেকে এই পর্যন্ত কি করছে, কেটে নিছে। এটারে যতটুকু কেটে নিছে এটাকে এতটুকুকে আমি ধরলাম বি। আর এক্স অক্ষ থেকে এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষ থেকে কিন্তু এই পরিমাণ কি করছে, কেটে নিছে, এটারে ধরলাম আমি এ। তাহলে আমার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এই ওয়াই এর দিকে, এক্স এর দিকে কতটুকু সেটা আমরা জানি না, কিন্তু ওয়াই থেকে এতটুকু কেটে নিছে। এই যে বিটা কার মান, ওয়াই এর মান, আমরা খুব সহজেই বলতে পারি যে এই বিটা কার মান, ওয়াই এর মান, এটাই কিন্তু আমার একটা সমীকরণ। এই সমীকরণটা কিসের সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এই যে এর মানটা যে দেখতেছেন এটা আসলে কার মান, এটা কার মান, এক্স এর মান, এক্স এর মান। তাহলে এক্স ইকুয়াল টু হলো এ, এটাই কিন্তু আমার আরেকটা সমীকরণ। খুবই সুন্দর করে মনে রাখবেন, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি, কেন, কারণ এখানে ওয়াই এর মান পাওয়া যায়। আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ, কেন, এখানে এর মান পাওয়া যায়। ঠিক আছে, এই দুটো ফাইন করে মনে রাখবেন। এরপর আরেকটা বলছে দুই অক্ষ ছেদকারী সরল রেখার সমীকরণ, এটা একটু ভালো করে মনে রাখা লাগবে। দুই অক্ষ ছেদকারী সরল রেখার সমীকরণ, একটা অক্ষ নিয়ে আমরা, এটা হলো আমার এক্স অক্ষ, এটা আমার কি ওয়াই অক্ষ। এটা কিন্তু সবচেয়ে বেশি অঙ্কের ভিতরে ব্যবহার হবে, সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বলছে দুইটা অক্ষই ছেদ করে সেই সরল রেখার সমীকরণ কি করো, নির্ণয় করো। তাহলে আমরা আরেকটা সমীকরণ নিলাম, একটা সমীকরণ নেব যে সমীকরণ দুইটা অক্ষকেই কি করবে, ছেদ করবে। এই যে মনে করেন একটা সরল রেখা নিলাম, এই সরল রেখা কি করলো, দুইটা অক্ষকেই কি করলো, ছেদ করলো। তো যতটুকু ছেদ করছে এখান থেকে এটুকুর পরিমাণ ধরেন এ, এখান থেকে যতটুকু ছেদ করছে এতটুকুর পরিমাণ ধরেন বি। তাহলে আমার সরল রেখাটা হবে কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটাই হবে আমার নির্ণয় সরল রেখার সমীকরণ। শুধুমাত্র এ আর বির মানটা যদি এখানে বের করে বসাই দিতে পারি তাহলে আমার সমীকরণ কি শেষ, আনসার কি শেষ। এইটুকুর পরিমাণ যদি এ হয় তাহলে এই বিন্দুর একটা স্থানাঙ্ক পাওয়া যায় a,0, আর এইটুকুর পরিমাণ যদি বি হয় তাহলে এই বিন্দুর একটা স্থানাঙ্ক পাওয়া যায় 0,b, আর এটা তো আমার মূল বিন্দু কত, 0, 0। এই যে চিত্র, এই যে সূত্র, এগুলো খুবই সুন্দরভাবে মাথায় থাকা লাগবে, তাহলে অঙ্ক করার সময় ঠাস ঠাস করে সব কিছু পারাও যাবে, মনেও পড়বে। আশা করি বুঝছেন। এখানে তাহসিনা নাজমিন বলছে এক বিন্দুর সূত্রটা আরেকবার বলেন ভাই। ওকে ছোট বোন, কোনো সমস্যা নাই। আসেন, একটা বিন্দু যদি থাকে এরকম, বিন্দুটার স্থানাঙ্ক, একটা বিন্দু থাকলেই তার স্থানাঙ্ক থাকবে, বিন্দু থাকলেই তার কি স্থানাঙ্ক থাকবে। তো এটাই হলো আমার এই বিন্দুর স্থানাঙ্ক। এখন আমার একটা সরল রেখা এই বিন্দুর উপর দিয়ে যাবে, এই বিন্দুর উপর দিয়ে যাবে, এই যে এই বিন্দুর উপর দিয়ে যাবে, এই যে এক বিন্দুগামী সরল রেখা।
এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই সরল রেখার সমীকরণটা আমাকে নির্ণয় করা লাগবে, ঠিক আছে? তো এটা আসলে অনেকভাবে বের করা যায়, কিন্তু এইভাবে বের করে করে যখন আমি অঙ্ক করতে যাব তখনই আপনাদের সূত্র আর অঙ্ক প্যাচ লেগে যাবে, ঠিক আছে? এজন্য আমি যেভাবে বলতেছি এইভাবে প্র্যাকটিস করেন। আর এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ হলো ওয়াই মাইনাস এখানকার ওয়াই ওয়ান আর ইকুয়াল টু এখানে একটা এম, তারপরে হলো এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে? এই সমীকরণটা নির্ণয় সমীকরণ হবে কখন? যখন এক্স ওয়াই ছাড়া কোনো অজানা মান থাকবে না। এই যে দেখেন এক্স ওয়াই ওয়ান আর এক্স ওয়ান, এই মানটা কোথায় পাবেন? এই যে এই বিন্দুতেই পাবেন। আর এম এর মানটা আপনাকে কি করতে হবে? বের করতে হবে। এম এর মান কীভাবে বের করা যায় সেটা কিন্তু আমি দেখাইছি। এই যে দেখেন বিভিন্নভাবে এম এর মান বের করা যায়। এটা হলো এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আশা করি বুঝছেন এই পর্যন্ত। এরপরে আরেকটা সূত্র বলছি, এটা একটু অন্যরকম সূত্র, এটা একটু মনোযোগ সহকারে দেখেন সবাই। আমি আগে দুটো অক্ষ নিই, ধরেন এটা আমার এক্স অক্ষ আর এটা হলো আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? দুটো আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ। আমাকে বলতেছে তুমি এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে কি করে? ছেদ করে। তাহলে আমি একটা সরল রেখার সমীকরণ নিব, আমি একটা সমীকরণ নিলাম। বলছে তুমি এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে কি করে? ছেদ করে। দেখেন আমি যে সমীকরণটা নিছি, আমি যে সমীকরণটা নিলাম, এটা কি উভয় অক্ষকে ছেদ করেনি? হ্যাঁ, এটা উভয় অক্ষকে ছেদ করছে। তবে এরকম একটা সূত্র আমরা একটু আগেই পড়লাম যে উভয় অক্ষকে ছেদ করলে যতটুকু এক্স এর দিকে ছেদ করে ততটুকুর পরিমাণ এ, যতটুকু ওয়াই এর দিকে ছেদ করে ততটুকুর পরিমাণ হলো বি। আর আমার সরল রেখার সমীকরণটা হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত? 1। কিন্তু এটার ক্ষেত্রে এখানেই কথা শেষ না। আমাকে বলা হয়েছে তুমি এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স এবং ওয়াই অক্ষ উভয়কে ছেদ করে এবং মূল বিন্দু থেকে ওই রেখার একটা দূরত্ব দেওয়া আছে। মানে খেয়াল করেন, মূল বিন্দু থেকে ওই রেখার একটা দূরত্বও দেওয়া আছে। মূল বিন্দু থেকে এই রেখার একটা কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে? মূল বিন্দু থেকে এই রেখার একটা দূরত্ব দেওয়া আছে। দূরত্বটা হলো কি? দূরত্ব হলো পি। আর এটা আপনার কি? মূল বিন্দু 0 0। এবং আপনাকে বলছে যে এই রেখার দূরত্বটা এক্স অক্ষের সাথে একটা আলফা কোণ তৈরি করে। দেখেন কত শর্ত। আপনাকে প্রথম শর্ত হলো একটা রেখা উভয় অক্ষকে কি করছে? ছেদ করছে। এই যে এখানে আর এখানে কি করছে? ছেদ করছে। 2 নম্বর শর্ত হলো মূল বিন্দু থেকে ওই রেখার একটা দূরত্ব দেওয়া আছে, কত? পি। 3 নম্বর শর্ত হলো ওই দূরত্বটা এক্স অক্ষের সাথে একটা আলফা কোণ কি করছে? সৃষ্টি করছে। তাহলে এই সরল রেখার সমীকরণ কি হবে? মুখস্থ করে ফেলতে হবে। সমীকরণ হলো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এইটাই হলো আপনার সূত্র। এখানে শুধু আপনি এক্স ওয়াই ছাড়া যারা আছে তাদের মানগুলো বসাই দিতে পারলে এটাই আমার নির্ণয় সরল রেখার সমীকরণ। এই সূত্রটা কি সবাই বুঝছেন? সূত্রগুলো এটুকু কি সবাই বুঝছেন? একটু বলেন তো প্লিজ, সবাই একটু বলেন তো। সামনে আরও 2-3টা ব্যাপার আছে, সেগুলোতে যাব। এটুকু বুঝছেন কিনা একটু বলেন। এটুকু বুঝছেন কিনা একটু বলেন প্লিজ, সবাই কমেন্টস করেন একটু। আজকে সরল রেখার জন্য যা 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 দরকার টুকিটাকি এগুলো রেডি করে দেবো। সামনের দিন থেকে অঙ্ক করব, দেখবেন যে অঙ্ক করতে কোনো সময়ই লাগবে না। সব কথা পুরাতন কথা, নতুন কোনো কথাবার্তায় পাবেন না। যদি আপনারা আজকের ক্লাসটা একটু কষ্ট করে আরেকবার দেখে একটু খাতা কলমে যদি লেখেন তাহলেই হবে, ঠিক আছে? বাপ্পি ভাই চুল কেটে ফেলছি, ভাই চুল কেটে ফেলছি। জি ভাই, রাতুল ভাই বুঝেছে, বাকিরা একটু কমেন্টস করেন আমাকে। বাশারুল ভাই ক্লিয়ার, ঐশী জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ। আনিকাও কমেন্টস করে ফেলছে, রাশিদুল ইসলাম ভাই কমেন্টস করে ফেলছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আপনারা বুঝতেছেন। আমি তাহলে আরেকটু আগায় আসেন, আমি আরেকটু আগাই। বলছে লম্ব রেখার ও সমান্তরাল রেখার সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করেন। লম্ব রেখা এবং সমান্তরাল রেখার সমীকরণ। এই যে দেখেন এইটা একটা রেখা, আর এই রেখার সমীকরণ ধরেন আমরা ধরে নিলাম এই রেখার সমীকরণ হলো a1 x প্লাস b1 y প্লাস সি ইকুয়াল টু 0। ভালো করে বোঝেন, এটা একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এটা একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। এই সরল রেখার একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ কেমন? যে এই যে এটার সমান্তরাল কেমন? ধরেন এই যে এটা একটা সমান্তরাল রেখা ধরলাম, এই যে সমান্তরাল রেখা,
আমাকে এই সমান্তরাল রেখার সমীকরণটা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তো যদি কখনো একটা রেখার সমীকরণ দেওয়া থাকে, সেটার সাপেক্ষে তার সমান্তরাল রেখার সমীকরণ যদি নির্ণয় করা লাগে, তাহলে তার সূত্র হলো এই যে ওয়াই পর্যন্ত যা আছে তাই লিখতে হবে। ওয়াই পর্যন্ত যা আছে তার মানে a1 x প্লাস b1 y প্লাস এইখানে একটা ব্যাপার, এই পর্যন্ত লেখার পরে বাকি এখানে যাই থাক না কেন, এখানে মাইনাস থাক প্লাস থাক যাই থাক, এখানে অলওয়েজ একটা কি দিতে হয়, প্লাস। আর এখানে একটা কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 0। এটাই হলো আমার এই রেখার সমীকরণ। আমি যদি খালি কোনোভাবে কে এর মানটা বের করে ওখানে বসাই দিতে পারি, তাহলে এটাই আমার সমান্তরাল রেখার সমীকরণ। আমি যদি এক্সাম্পল হিসেবে দিই, ধরেন একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, ধরেন কি ব্যাপার, একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, ধরেন 2x মাইনাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0। আপনাকে বললো এই সরল রেখার সমান্তরাল একটা রেখার সমীকরণ কি করো, বের করো। তাহলে খুবই সোজা, এই যে এই পর্যন্ত যা আছে তাই লিখে দেবো, 2x মাইনাস কত 4y, এরপরে কি আছে না আছে দেখবো না, এখানে লিখে দেবো কত, প্লাস কে ইকুয়াল টু 0। এটাই আমার এই রেখার সমীকরণ। শুধুমাত্র কে এর মানটা বের করে আমরা এখানে কি করে দেবো, বসাই দেবো। আর কে এর মানটা কিভাবে বের করতে হবে এটা কিন্তু আমি এখনো শিখাইনি। এগুলো ধাপে 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 এত সুন্দরভাবে, এত গোছানোভাবে শিখে যাবেন যে পরীক্ষার হলে বা প্রশ্ন দেখে আপনাকে কিছু ভাবতে হবে না। আপনাকে এমন কিছু জিনিস রেডি করে দেওয়া হবে যারা আপনাকে সবসময় আনসার দেবে। আপনার যখন যেটার দরকার আপনি শুধু প্রশ্ন করবেন, তারা আপনাকে সবসময় কি করবে, আনসার দেবে। তারপরে চলেন দেখি, এটা হলো সমান্তরাল রেখার সমীকরণ। আবার যদি লম্ব রেখার ক্ষেত্রে বলে, দেখেন একটা রেখা নিলাম, এটা হলো আমার একটা রেখা। এটার ক্ষেত্রে আমি একটা এটার উপরে এটার একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা হলো ধরেন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু কত, 0। আর এটার উপরে একটা লম্ব দেওয়া আছে। লম্বটা ধরেন এরকম, যে আমি এখান থেকে একটা লম্ব আঁকি এটার উপরে, হ্যাঁ এটা একটা লম্ব। এখন আমাকে একটা সমীকরণ, একটা রেখা দেওয়া আছে, তার সমীকরণ দেওয়া আছে, আমাকে তার লম্বের সমীকরণটা কি করতে বলতেছে, বের করতে বলতেছে, মানে এটার সমীকরণ বের করতে বলতেছে। তো তাহলে আমরা আগের রেখার সাপেক্ষে এই লম্বের সমীকরণটা কি করতে পারি, আমরা বের করতে পারি। কি করতে হয়, আসেন দেখি কি করতে হয়। এক্স আর ওয়াই, আমাকে ওয়াই এর সহগটাকে চেঞ্জ করে দিতে হয় এক্স এর কাছে, এক্স এর সহগটাকে ওয়াই এর কাছে চেঞ্জ করে দেওয়া লাগে। তার মানে ওয়াই এর সহগ কত, b1, সেটা চলে আসবে কোথায়, এক্স এর কাছে। এক্স এর সহগ কোথায়, a1, ওটা চলে যাবে ওয়াই এর কাছে। এই জায়গাটায় প্লাস যদি থাকে তাহলে এখানে মাইনাস হয়, আর এই জায়গাটায় মাইনাস যদি থাকে তাহলে প্লাস হয়, মানে সাইনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর পরবর্তীতে এইগুলো জায়গাতে যাই থাক না কেন এখানে একটা প্লাস কে হয়। এটাই হলো আমার সেই লম্বরেখার সমীকরণ। আমি আবার এক্সাম্পল দিয়ে বুঝে দিচ্ছি। ধরেন এটা একটা রেখা, এখানে সমীকরণ দেওয়া আছে 3x মাইনাস কত 4y প্লাস 7 ইকুয়াল টু 0। আপনি এটার সাথে সাপেক্ষের লম্বের সমীকরণ বের করতে চাচ্ছেন, কি করতে হবে, এই যে x আর কত y, সহগগুলো চেঞ্জ, y এর সাথে কত আছে 4, ওটা আসবে x এর কাছে, x এর সাথে আছে কত 3, ওটা যাবে কার কাছে, y এর কাছে। এখানে আছে মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, কাজ শেষ। আর এ পাশে প্লাস কে ইকুয়াল টু 0। যে কোনোভাবে শুধু কে এর মানটা বের করে আমরা ওখানে বসাই দেবো, তাহলে আমাদের অঙ্ক কি শেষ। আশা করি বুঝতে পারছেন। বলেন তো বুঝছেন কি না? হ্যাঁ, একটু তো ভাই হিসাব নিকাশ বাড়বেই বিপ্লব ভাই, একটু তো হিসাব নিকাশ বাড়বেই, তবে অঙ্ক জটিল না। আপনারা আজকে শুধু চিত্রগুলো আপনারা সামনে একটু দেখেন, আমার সাথে ক্লাস করতে থাকেন, এগুলো পুরো পানি পানি হয়ে যাবে, ঠিক আছে, পুরো পানি পানি হয়ে যাবে। কারা কতটুকু বুঝলেন একটু বলেন। আমি আজকে আর ক্লাস নিতে পারতেছি না, মানে মাথা পুরো ঘুরাচ্ছে, ঠিক আছে, আজকে আর নিব না। যতটুকু নিছি একটু অল্প করে নিই। এমনিতে মাথা ধরছে অনেক, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। যতটুকু বুঝাইছি এতটুকুই প্র্যাকটিস করেন। আমি একটু ধীরে ধীরেই নিই, প্রয়োজনে বেশি দিন ক্লাস নেব, একটু কম করে নিই, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসটা তো ওভাবে চলবেই, আমি যখনই সময় পাবো তখনই ক্লাস নেব, ঠিক আছে, যখনই সময় পাবো তখনই ক্লাস নেব। জ্যামিতি পার্টটা একটু শেষ করব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আর কেউ কিছু বলবেন? আজকে এ পর্যন্ত রেখে দিতে চাচ্ছি, আপনারা কিছু বলবেন
ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ক্লাসটা খুবই সুন্দর করে একটু প্র্যাকটিস করবেন, সামনে থেকে অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন। ঠিক আছে, ক্লাসগুলো খুবই সোজা লাগবে, একটুও কঠিন লাগবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।